পাঠ করছি দেবাশিস মজুমদারের লেখা রহস্য গল্প গেস্ট। ময়ূরী সাজতে ব্যস্ত ছিল। বেডরুমে দরজাটা ঈষৎ ফাঁক করে ভেতরে মুখ ঢুকে উঁকি দিয়ে অজয় বলল, তাড়াতাড়ি সাজগোজ শেষ করো, আমাদের গেস্ট কিন্তু যে কোনো মুহূর্তে এসে পড়বেন। ময়ূরী নিজের মুখে মেকআপ বক্সের ব্রাশ বোলাতে বোলাতে বলল, আরে তোমার অনারেবল গেস্টের জন্যই তো সাজছি, এখন তাড়াহুড়ো করে বাগড়া দিও না। এনিওয়ে, আমার ড্রেসটা ঠিক আছে? অজয় ময়ূরীকে পেছন থেকে একেবারে সম্পূর্ণ দৃষ্টিতে মেপে নিয়ে বলল, পারফেক্ট, এসব ব্যাপারে তুমি এক্সপার্ট, আমি শুধু বলবো লাজবাব। ময়ূরী একটা লাস্যময়ী হাসি হাসল। সে ব্রাশটা ড্রেসিং টেবিলে নামিয়ে রেখে লিপস্টিকটা সবে তুলেছে ঠোঁটে লাগাবে বলে, তখনই দরজার বাইরে কলিং বেলটা বেজে উঠল। অজয় বলল, ওই ওই বোধহয় আমাদের গেস্ট এসে পড়েছেন, আমি ওকে বসাচ্ছি, তুমি কিন্তু ও ঘরে আসতে বেশি দেরি করো না, ভদ্রলোক কিন্তু একটু অধৈর্য গোছের। ময়ূরী বলল, একদম সঠিক সময়ে তোমার গেস্টের সামনে চলে আসব, ততক্ষণ তুমি দুর্গ আগলাও। কলিং বেল বেজেই চলেছে। অজয় দ্রুত এসে দরজাটা খুলে দিল, কিন্তু বাইরে দাঁড়ানো আগন্তুককে দেখে সে বেশ অবাক হলো। বেটে টেকো মাঝবয়সী একজন ভদ্রলোক। অজয় এনাকে আগে কোনো দিন দেখেনি। ইনি কোনোভাবেই অজয়ের গেস্ট নন। অজয় একটু অবাক হয়ে তাই বলল, ইয়েস, কাকে চাই? ভদ্রলোক একটা বোকা বোকা দেতো হাসি হেসে বললেন, আমার নাম দোলগোবিন্দ সাহা, ওপাশের ফ্ল্যাটে আজকেই ভাড়া এসেছি। অজয়দের ফ্ল্যাটের উল্টো দিকে একটা ফ্ল্যাট আছে, মালিকের নাম বোধহয় তারাপদ মণ্ডল, কিন্তু মালিককে কোনো দিন তারা দেখেনি। ফ্ল্যাটটাও দীর্ঘ সময় ধরেই বন্ধ পড়ে আছে। সেখানে ভাড়া আসা আশ্চর্য নয়, কিন্তু সেই ভাড়াটে অসময়ে তার কাছে এসে কী চাইছে সেটাই অবাক হওয়ার মতো ঘটনা। অকস্মাৎ আসা এই উৎপাতে কিছুটা বিব্রত হয়ে অজয় বলল, ভালো কথা, ভাড়া এসেছেন, কিন্তু আমি তাতে কি করতে পারি? দোলগোবিন্দ হাসিটাকে বজায় রেখে বললেন, একটু বিপদে পড়ে গেছি আর কি। আসলে আমার শিফটিং টেম্পোটা রাস্তায় বিগড়ে গেছে, আসতে একটু সময় লাগবে। আসবাব থেকে শুরু করে সিলিং ফ্যান লাইট সবই ওই টেম্পোতে। টেম্পো পৌঁছে গেলে ইলেকট্রিশিয়ানকে কল করে ডেকে নেব, কিন্তু ততক্ষণ তো আমার অপেক্ষা করার মতো জায়গা নেই। ফ্ল্যাটে তো আলো পাখা কিছুই লাগানো নেই। টেম্পো চলে আসবে মিনিট 15-20 মধ্যেই। তাই বলছি, সেই সময়টা যদি আপনার ফ্ল্যাটে একটু বসতে দেন। অজয় বেশ অবাক হয়ে গেল। এ তো বেশ মজা, এ লোক তো জোর করে অতীত হয়ে যেতে চাইছে। সে সরাসরি বলল, আপনাকে মশা আমি ভালো করে চিনি না, আপনাকে আমার ফ্ল্যাটে অপেক্ষা করতে দেব কেন? দোলগোবিন্দ বললেন, আরে আমরা তো এখন পড়শি, এই আপনার সঙ্গে এখানে বসে দুটো কথা বলতে বলতেই একে অন্যকে চিনে নেব। বেশিক্ষণ তো নয়, মাত্র মিনিট 15। অজয় তাও বিরক্তি প্রকাশ করে বলল, আরে মশাই, মানুষের তো সময় অসময় বলে একটা ব্যাপার আছে না, আপনি যখন তখন কারো বাড়িতে এসে। অজয়কে কথাটা শেষ করতে না দিয়েই দোলগোবিন্দ বলে উঠলেন, আরে মশাই, কয়েকটা মিনিট তো, অত ভয় পাচ্ছেন কেন? আমি আমার কথাই আপনাকে জানাচ্ছি, তাতেই সময়টা কেটে যাবে। বলে একরকম জোর করেই অজয়ের হাত ধরে তাকে একরকম ঠেলে দোলগোবিন্দ নিজেই তাকে শুদ্ধ ঘরে ঢুকে এলেন। দোলগোবিন্দ চেহারা দেখে বোঝার উপায় নেই, কিন্তু তার হাত বেশ শক্ত আর গায়ের জোরও মারাত্মক। তা অজয় বেশ ভালো মতোই টের পেল। যখন দোলগোবিন্দ তাকে ধাক্কিয়ে ঘরে ঢুকিয়ে দেওয়ার সময় সে তাকে আটকাবার চেষ্টা করে সামলাতে পারল না। অজয় প্রতিবাদ করে বলে উঠল, এসব কি করছেন? আমাকে ধাক্কা দিয়ে ঘরে ঢুকিয়ে দিলেন কেন? আমার গায়ে এভাবে হাত দেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে? দোলগোবিন্দ কিন্তু মাথা ঠান্ডা রেখে হাসি মুখ লাগিয়েই বললেন, আরে আমরা তো প্রতিবেশী হতে চলেছি, প্রতিবেশী মানে বন্ধু মানুষ, এত রাগারাগি করলে চলে? প্রতিবেশীর বিপদে প্রতিবেশী পাশে দাঁড়াবে না, তা কি হয়? অজয় ঝাঁঝিয়ে উঠে বলল, তা বলে এইভাবে? তখনই ভেতর থেকে কথা কাটাকাটির আওয়াজ শুনে বাইরের ঘরে চলে এলো ময়ূরী। ময়ূরী ঢুকে আসতেই দুজনের কথা কাটাকাটি বন্ধ হয়ে গেল, কারণ দোলগোবিন্দর মুখের হাসি ময়ূরীকে দেখে আরও চওড়া হয়ে গেছে। তিনি একেবারে মাথা থেকে পা পর্যন্ত ময়ূরীকে খুঁটিয়ে দেখে নিলেন। তার আধুনিক পোশাকের ভেতর থেকে ঠিকরে বেরোনো লাস্যময়ী উস্কানি যেন ছুঁয়ে গেল দোলগোবিন্দকে। তিনি ময়ূরী আর অজয়ের সম্পর্ক আন্দাজ করেই বলে উঠলেন, পার্টিতে যাচ্ছেন নাকি ফ্ল্যাটেই পার্টি আছে? অজয় রেগে গিয়ে বলে উঠল, তাতে আপনার কি মশাই?
এত খবর নিয়ে আপনি কি করবেন? ময়ূরী তাড়াতাড়ি বাধা দিয়ে বলল, অজয়, তুমি গেস্টের সঙ্গে কিভাবে কথা বলছো? অজয় বলল, আরে ইনি তিনি নন। এ লোক ওপাশের ফ্ল্যাটে ভাড়া এসেছে। একরকম জোর করে ঘরে ঢুকে পড়েছেন ইনি। ময়ূরী একটা চপল হাসি হেসে বলল, তাতে কি? উনি যখন আমাদের প্রতিবেশী, তখন উনিও তো আমাদের গেস্ট। আর আজ না হলেও অন্য কোনো সন্ধ্যাতে ওনাকে আমাদের স্পেশাল গেস্ট আমরা করতেই পারি। অজয় দোলগোবিন্দের দিকে তাকিয়ে বলল, সে মুরদ আছে নাকি এ লোকের? শুনুন মশাই, আমাদের ফ্ল্যাটে এখন খুব গুরুত্বপূর্ণ একজন অতিথি আসবেন, তাই আপনি বিদেয়ী হন। দোলগোবিন্দ তাও হাসি হাসি মুখ করে ময়ূরীর দিকে তাকিয়ে দাঁড়িয়ে রইলেন। তখনই বাইরের অর্ধেক খোলা দরজার পাল্লায় টোকা পড়ল। অজয় ঘাড় ঘুরিয়ে দেখল হাতে ফুলের তোড়া নিয়ে হাসি মুখে রমেন শ্রীমানি দাঁড়িয়ে রয়েছেন। অজয় তাকে দেখে হাসি মুখে এগিয়ে গিয়ে, ওয়েলকাম ওয়েলকাম, আসুন আসুন, আপনার জন্যই তো অপেক্ষায় আছি আমরা। রমেন শ্রীমানি ঘরে ঢুকে এলেন। ঘরে দাঁড়িয়ে থাকা দোলগোবিন্দের দিকেই তার নজর গেল সবার আগে। তিনি দোলগোবিন্দের দিকে ইঙ্গিত করে বললেন, এনাকে তো ঠিক। অজয় তাড়াতাড়ি বলে উঠল, না না, ইনি কেউ নন, আমাদের প্রতিবেশী ভাড়াটে। হঠাৎ করে ঢুকে পড়েছেন, আমি দেখছি। বলেই দোলগোবিন্দকে বলে উঠলেন, আপনি এবার জানতো মশাই, আমাদের স্পেশাল অতিথি এসেছেন। এখন আপনার বাজে কথা শোনার সময় আমাদের নেই। বলেই একরকম দোলগোবিন্দর হাত ধরে টেনে তাকে একরকম ঠেলেই ঘর থেকে বের করে দিল অজয়। দোলগোবিন্দ কোনো প্রতিবাদ করলেন না, শুধু একবার ময়ূরীকে আর একবার রমেন শ্রীমানিকে ভালো করে পর্যবেক্ষণ করে নিলেন ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে যেতে। দোলগোবিন্দকে বের করে তার মুখের উপরেই ফ্ল্যাটের দরজা দিয়ে দিল অজয়। এর মধ্যে রমেন শ্রীমানি চোখ গেছে ময়ূরীর দিকে। একগাল হেসে ময়ূরীর কাছে এগিয়ে গিয়ে হাতের ফুলের তোড়াটি তিনি এগিয়ে দিলেন ময়ূরীর দিকে। তারপর বললেন, এক অপরূপ ফুলের জন্য সামান্য কিছু ফুল। ময়ূরী একটা ঢলানি হাসি হেসে ফুলের তোড়াটা নিয়ে বলল, ইটস লাভলি। অজয় ফ্ল্যাটে দরজা বন্ধ করে তখন ফিরে এসেছে রমেন শ্রীমানির কাছে। ময়ূরী একটা যৌন উস্কানিমূলক মুখভঙ্গি করে বলল, আপনি কি নেবেন বলুন? চা, কফি, ড্রিঙ্কস? শ্রীমানি বললেন, নেশা করতেই তো এসেছি, তাই কারো চোখের মাদক নেশায় ডুবে যাওয়ার আগে একটু মদের নেশাই না হয় করা যাক। অজয় হেসে বলে উঠল, শিওর শিওর, আপনারা দুজনে বসে কথা বলুন, আমি ড্রিঙ্কস নিয়ে আসছি। ময়ূরী শ্রীমানির হাত ধরে তাকে সোফায় বসিয়ে তার কাছে ঘন হয়ে বসল। শ্রীমানি বললেন, অনেক দিন জীবনটা শুকনো মরুভূমির মতো হয়ে রয়েছে, আজ রাতে বৃষ্টির প্রয়োজন। ময়ূরী খিলখিলিয়ে হেসে বলে উঠল, আজ শুধু বৃষ্টি নয়, বন্যা আসবে, কিন্তু তার আগে আমার কিছু আবদার আছে। শ্রীমানি নিজের গোঁপে তা দিয়ে হেসে বলে উঠলেন, বলো বলো, তোমার কোনো আবদারই আমি আজ অপূর্ণ রাখব না। দাঁড়াও, আগে টোকেনটা দেখাই। বলে নিজের কোটের পকেট থেকে একটা লম্বা ভেলভেটের বাক্স বের করে ময়ূরীর দিকে এগিয়ে দিলেন। ময়ূরী হেসে বাক্সটা নিয়ে সেটা খুলতেই তার মধ্যে একটা পাথর খোদাই করা লকেট সহ একটা দামি সোনার হার দেখতে পেল। সেটা দেখেই সে গদগদ হয়ে বলল, ও মাই গড, হোয়াট আ লাভলি গিফট! আমার জন্য? থ্যাংক ইউ সো মাচ। শ্রীমানি ময়ূরীর উন্মুক্ত হাঁটুর উপর হাত রেখে একটা লোলুপ দৃষ্টি দিয়ে বললেন, এ তো কিছুই নয়। তুমি আমার জীবনে প্রণয় বর্ষে এনে দাও, আমি তোমার জীবন এরকম উপহারের বন্যায় ভরিয়ে দেব। ময়ূরী একটা চপল বিগলিত দুষ্ট হাসি হেসে বলল, আরও একটা জিনিস কিন্তু আমি চাইব। ওই যে কন্ট্রাক্টটা আপনার কোম্পানি দিচ্ছে, ওটা কিন্তু আমার হাজব্যান্ড অজয়কে। শ্রীমানি বললেন, ধরে নাও অজয় সেটা পেয়ে গেছে, তুমি বলো এর বদলে তুমি আমাকে কি দেবে? ময়ূরী তার মুখটা এগিয়ে নিয়ে গিয়ে শ্রীমানির গালে একটা চুমু খেল। শ্রীমানি হেসে বললেন, ব্যাস এইটুকু? ময়ূরী দুষ্টু হাসি হেসে বলল, এটা শুধু স্টার্টার, মেন কোর্সের জন্য তো সারা রাত পড়ে রয়েছে। দুজনেই হেসে উঠলেন। অজয় তখনই একটা ট্রেতে করে ড্রিঙ্কসের যাবতীয় উপকরণ নিয়ে ঘরে ঢুকল। আর ঠিক তখনই ডোরবেলটা আবার বেজে উঠল। ডোরবেল বেজেই চলেছে। অজয় উঠে গিয়ে দরজা খুলতে বাইরে আবার দোলগোবিন্দকে দেখতে পেল। গাল ভরা হাসি হেসে ঘরের ভিতরে একটা উঁকি মেরে সোফায় ঘন হয়ে বসা শ্রীমানি আর ময়ূরীকে দেখে নিলেন দোলগোবিন্দ। অজয় বিরক্ত হয়ে বলল, কি চাই আবার? দোলগোবিন্দ বললেন,
আমার টেম্পোটা এখনও এসে পৌঁছায়নি। আমার মোবাইল চার্জের অভাবে সুইচ অফ হয়ে গেছে। আপনার মোবাইল থেকে একটা কল করতে পারি? অজয় খেঁকিয়ে উঠে বলল, আমাদের কারো মোবাইল কল করার মতো ব্যালেন্স নেই। বাইরে গিয়ে রাস্তায় নেমে কারোর কাছ থেকে ফোন চেয়ে নিন। বলেই তার মুখের উপর দড়াম করে দরজা দিয়ে দিল। কিন্তু অজয় পিছু ঘুরতেই আবার ডোরবেল বেজে উঠল। খিঁচে উঠে অজয় দরজা খুলতেই দেখল বাইরে সেই দোলগোবিন্দ সাহায় দেতো হাসি হেসে দাঁড়িয়ে রয়েছে। অজয় কিছু বলে ওঠার আগেই দোলগোবিন্দ বলে উঠলেন, মোবাইল না হলে একটা চার্জার অন্তত দিন। আমি আমার ফ্ল্যাটের সকেটে চার্জ দেওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। অজয় খেপে উঠে বলল, গো টু হেল, আমার কাছে চার্জারও নেই। বলেই দোলগোবিন্দের মুখের উপর দরজা দিয়ে দিল সে। তারপর সোফার কাছে এসে ময়ূরীকে উদ্দেশ্য করে অজয় বলল, এই লোকটা ভীষণ জ্বালাচ্ছে। ময়ূরী বিন্দুমাত্র বিচলিত না হয়ে বলল, বাদ দাও তো, ভাগিয়ে দিয়েছে তো লোকটাকে। এখন ভালো করে শ্রীমানী বাবুর জন্য ড্রিঙ্কস বানাও তো। রমেন শ্রীমানী হেসে ময়ূরীকে জড়িয়ে ধরে বলে উঠলেন, খুব দুষ্টু মেয়ে, আই লাইক ইউ। অজয় তাড়াতাড়ি একটা ড্রিঙ্কস বানিয়ে এগিয়ে দিল। রমেন শ্রীমানী ড্রিঙ্কসের গ্লাসটা হাতে নিয়ে সেটা ময়ূরীর দিকে এগিয়ে দিয়ে বললেন, আগে তুমি খাও, তারপর তোমার ঠোঁটের ছোঁয়া পাওয়া এই পানীয় আমি গলায় ঢালব। তোমার ঠোঁটের টাচে এটা অমৃত হয়ে যাবে। ময়ূরী একবার আর চোখে দেখে নিল অজয়ের দিকে। অজয় চোখের ইশারা করতেই ময়ূরী একটা বাঁকা হাসি হেসে গ্লাস থেকে কিছুটা পানীয় খেয়ে নিল। তারপর সেটা শ্রীমানী নিজের গলায় ঢালল। অজয় নিজেও এক পেক বানিয়ে খেয়ে নিল। একইভাবে আরও এক গ্লাস দুজনে মিলে গলায় ঢালল ময়ূরী আর শ্রীমানী। তারপর ময়ূরী কণ্ঠে মধু ঢেলে বলে উঠল, আর কতক্ষণ এখানে বসে আমরা সময় নষ্ট করব? চলুন ভেতরের ঘরে যাই। বেডরুমে গিয়ে আমি নিজের হাতে আপনাকে মদ খাওয়াবো। তারপর রাতের বাকি নেশা আপনি করবেন আমাকে নিয়ে। রমেন শ্রীমানী খুশি হয়ে গেল ময়ূরীর প্রস্তাবে। অজয় ট্রেতে থাকা আর একটা ড্রিঙ্কসের বোতলে আঙুল ছুঁয়ে শ্রীমানীর চোখ এড়িয়ে ইশারা করল ময়ূরীকে। ময়ূরী সোফা থেকে উঠে দাঁড়িয়ে ট্রে থেকেই সেই বোতলটা তুলে নিল। শ্রীমানী গ্লাস তুলতে যাচ্ছিলেন, কিন্তু ময়ূরী তাকে বাধা দিয়ে বলল, আজ বাকি রাতটা আমরা দুজনে এই একটা বোতল থেকে সরাসরি ঠোঁট ছুঁয়ে মদ খাবো। আসুন বেডরুমে চলুন। ময়ূরীর হাত ধরে সোফা ছেড়ে উঠে দাঁড়ালেন রমেন শ্রীমানী। তারপর তাকে জড়িয়ে ধরে কিছুটা টলতে টলতে ময়ূরীর সাথে ফ্ল্যাটের ভিতরে চলে গেলেন তিনি। অজয় কিছুটা নিশ্চিন্ত হয়ে আর এক পেগ মদ গলায় ঢালল। তার কাজ এখন আরও রয়েছে। সে দ্রুত উঠে গিয়ে একটা বক্স ড্রয়ার থেকে নিজের ডিজিটাল ক্যামেরাটা বের করে নিল। ক্যামেরা, মোবাইল, ক্যামেরা স্ট্যান্ড সব কিছু রেডি করে নিল সে। এবারে সে তৈরি হয়ে নিল ময়ূরীর ইশারা পাওয়ার জন্য। ময়ূরী ভেতরের ঘর থেকে তাকে ডাকলেই সে ক্যামেরা, মোবাইল সব নিয়ে বেডরুমে চলে যাবে। অজয় সব কিছু রেডি করেছে। তখনই আবার ডোরবেলটা বেজে উঠল। অজয় ভীষণ রেগে গেল। নির্ঘাত সেই বেটা দোলগোবিন্দ সাহা। অজয় রেগে মেগে সোজা গিয়ে দরজাটা খুলল দোলগোবিন্দকে উচিত শিক্ষা দেওয়ার জন্য। কিন্তু দরজা খোলার সাথে সাথেই একটা মোক্ষম ঘুষি আছড়ে পড়ল অজয়ের মুখে। সে ছিটকে পড়ে গেল ঘরের মেঝেতে। চোখে কিছু মুহূর্ত ঝাপসা দেখল অজয়। তারপর ভালো করে ঠাউর করতে সে দেখল সামনে যমদূতের মতো দাঁড়িয়ে আছে ভৃগু পাণ্ডে। পাণ্ডে এগিয়ে জামার কলার ধরে অজয়কে তুলে দাঁড় করিয়ে বলল, আমার টাকা নিয়ে দিব্যি বসে আছিস। তোর কাছে টাকা চাইতে লোক পাঠালে তাকে বড় বড় বাতেলা দিয়ে ভাগিয়ে দিচ্ছিস। রেসের মাঠে টাকা লাগানোর সময় আমার কাছে যখন হাত পেতেছিলি তখন বলেছিলাম যে সময় মতো টাকা ফেরত না পেলে আমি কাউকে ছেড়ে কথা বলি না। ভৃগু পাণ্ডে টাকা হজম করা সহজ নয়। আমার সুদ সহ সব টাকা এখনই ফেরত চাই, নইলে তোর বুলবুলকে তুলে নিয়ে গিয়ে বাজারে বেচে আমি টাকা উসুল করব। অজয় কোনো মতে হাত জোর করে বলল, পাণ্ডে ভাই, আমি তোমার টাকা মারব না। তোমার লোককে শুধু বলেছিলাম একটু সময় চাই, একটা নতুন শিকার ধরেছি। ময়ূরী তাকে নিয়ে ভেতরে গেছে। লোকটাকে বেহুঁশ করে ময়ূরীর সাথে ওর কিছু অন্তরঙ্গ মুহূর্তে ছবি তুলে লোকটাকে ব্ল্যাকমেল করব। একজন কন্ট্রাক্টর সেজে লোকটাকে পটিয়ে এখানে নিয়ে এসেছি। 1 নম্বরের মেয়েবাজ লোক। বুড়ো বয়সে মহা ভীমরতি চাগানি আছে, শাঁসালো মক্কেল। একটা হোটেলে একটা ডান্সার মেয়ের পেছনে মালটাকে ছুকছুক করতে দেখে ময়ূরীর ছবি দেখিয়ে টোপ ফেলে লোকটাকে বোতলে ভরেছি। আমার সব পরিশ্রম বানচাল করে দিও না পাণ্ডে ভাই। এই লোকটাকে ব্ল্যাকমেল করে যা পাবো তার থেকে তোমার সব ধারকর্য সুদসহ চুকিয়ে দেব। শুধু আজকের এই কাজটা মাটি করে দিও না।
পাণ্ডে রেগে গিয়ে অজয়কে ঝাঁকিয়ে বলে উঠল, আমার আজকেই টাকা চাই। কবে তুই কাকে ব্ল্যাকমেল করবি সেই মতো আমি বসে থাকবো না। টাকা না থাকলে আমি তোর ময়নাকে আজই তুলে নিয়ে যাচ্ছি। বলেই এক ঝটকায় অজয়কে মেঝেতে ফেলে দিয়ে পাণ্ডে ভেতরের ঘরের দিকে এগোলো। অজয় তাকে মরিয়া হয়ে বাধা দিতে গেলে পাণ্ডে অবলীলায় অজয়কে আবার ঘুষি থাপ্পড় মেরে মেঝেতে ফেলে দিল। অজয় আর উপায়ন্তর না দেখে মরিয়া হয়ে পাশেই একটা টেবিল থেকে একটা ধাতব ফুলদানি তুলে নিয়ে পিছন থেকে পাণ্ডেকে আক্রমণ করতে উদ্যত হলো। কিন্তু ঠিক সেই সময় ঘরের ভেতর থেকে ময়ূরীর মরিয়া চিৎকার শোনা গেল। অজয় পাণ্ডেকে পিছন থেকে মারতে উদ্যত হয়ে থমকে গেল। পাণ্ডেও এই চিৎকারে কিছুটা হতচকিত হয়ে গেল। কিন্তু দুজনেই দ্রুত ছুটল ঘরের ভেতরের দিকে। বেডরুমে এসে পৌঁছেই দুজনেই হতবাক হয়ে গেল, কারণ সেখানে যে দৃশ্য দুজনে দেখল তাতে দুজনেই হতবাক। শ্রীমানী ভয়ঙ্কর চোখ মুখ করে দাঁড়িয়ে রয়েছে, তার হাতে ধরা একটা চকচকে ছুরি, আর ময়ূরের চুলের মুঠি ধরা তার অন্য হাতে। শ্রীমানী ওই ছুরি দিয়ে ময়ূরীর গলা কাটতে উদ্যত, আর ময়ূরী বাঁচার জন্য মরিয়া হয়ে চেঁচাচ্ছে। অজয় বলেই উঠল, আরে আরে মিস্টার শ্রীমানী, আপনি কি করছেন? ময়ূরীকে মারতে চাইছেন কেন? শ্রীমানী ক্রূরভাবে অজয়ের দিকে তাকিয়ে বলে উঠলেন, তার কারণ আমার চরম সর্বনাশকারী তোরাই। অনেক দিন ধরেই তোদের খুঁজছি, বিশেষ করে এই মেয়েটিকে। একে খতম করার জন্যই আমি বছর বছর অপেক্ষা করেছিলাম। কি ভেবেছিলি আমাকে ওই ঘুমের ওষুধ মেশানো মদ খাইয়ে আমাকে শিকার বানাবি? আরে আমি যে তোকেই শিকার করার জন্য ফাঁদ পেতেছিলাম। যেদিন অজয় আমাকে ময়ূরীর ছবি দেখায় সেই দিনই আমি আমার শিকারকে চিনতে পেরে গিয়েছিলাম। বলেই ময়ূরীর চুলের মুঠি ধরে ঝাঁকিয়ে তার গলার কাছে ছুরি ধরলেন শ্রীমানী। অজয় মরিয়াভাবে বলল, কিন্তু কিন্তু ময়ূরী আপনার কি ক্ষতি করেছে? আমরা মানছি আমরা ব্ল্যাকমেলার। আপনাকেও আমাদের হানি ট্র্যাপে ফাঁসিয়ে ময়ূরীর সঙ্গে আপনার কিছু অশ্লীল ছবি তুলে আপনাকে ব্ল্যাকমেল করতাম, কিন্তু তার জন্য আপনি ময়ূরীকে খুন করবেন? আমরা টাকার লোভে এইসব নিষ্কাজ করি, কিন্তু এভাবে আপনি ময়ূরীকে খুন করবেন না? শ্রীমানী রাগত স্বরে বলে উঠলেন। রাহুল শ্রীমানী নামটা মনে পড়ে? রাহুল শ্রীমানী। তখন অবশ্য তোর নাম ময়ূরী ছিল না, তোর নাম ছিল রিচা। রাহুল আমাকে তোর ফটোও দেখিয়েছিল, তাই তোকে চিনতে আমার ভুল হয়নি। রিচা নামে রাহুলকে ভালোবাসার জালে ফাঁসিয়ে তাকে নেশার ঘরে নিয়ে গিয়ে তার সঙ্গে অশ্লীল ছবি তুলে তাকেও ব্ল্যাকমেল করেছিলি তোরা। রাহুল লজ্জায় আমাকে কিছু বলতে পারেনি। যত টাকা তোরা চাইতিস আমি দিয়ে দিতাম, কিন্তু রাহুল সে পথে না গিয়ে আত্মহত্যা করে। রিচার বিশ্বাসঘাতকতার কথা, প্রেমের চরম আঘাত পাওয়ার কথা রাহুল লিখে রেখে গিয়েছিল তার সুইসাইড নোটে। আমি রমেন শ্রীমানী, সেই রাহুল শ্রীমানীর হতভাগ্য বাবা। তোদের চরম শাস্তি দিতেই এত সময় ধরে নিজের লম্পট সেজে তোদের খুঁজে চলেছি। ইচ্ছে করে মেয়েদের পিছু নিয়ে নিজের চরিত্রহীন ইমেজ তৈরি করে তোদেরকে খুঁজে চলেছি। আজ এই ময়ূরীকে ওরফে রিচাকে আমি নিজের হাতে শেষ করে আমার একমাত্র ছেলের মৃত্যুর প্রতিশোধ নেব। বলেই রমেন শ্রীমানী তার হাতে ছুরি দিয়ে ময়ূরীর গলা কাটতে গেলেন, কিন্তু তখনই তার উপর অতর্কিতে ঝাঁপিয়ে পড়ল পাণ্ডে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হলো, কিন্তু রমেন গায়ের জোরে গুন্ডা ভৃগুর সঙ্গে পারলেন না। ভৃগু তার কবল থেকে ময়ূরীকে মুক্ত করে রমেন শ্রীমানীকে মাথায় সজোরে ঘুষি মেরে তাকে অজ্ঞান করে মেঝেতে ফেলে দিল। অজয় দ্রুত ছুটে আসার চেষ্টা করল ময়ূরীর দিকে, কিন্তু ভৃগু আবারও ঝাঁপিয়ে পড়ে অজয়কে দূরে ঠেলে দিল। ময়ূরী তখন সম্পূর্ণ ঘায়েল, তার গায়ে বিন্দুমাত্র প্রতিশোধ শক্তি নেই। ভৃগু ময়ূরীর কাছে এসে তাকে দুহাতে ধরে মেঝে থেকে তুলে দাঁড় করালো, আর তারপর তাকে নিজের ঘাড়ে তুলে নিল। অজয় আবারও ভৃগুকে বাধা দিতে চাইল, কিন্তু শ্রীমানের ছুরি তখন ভৃগুর হাতে। ভৃগু অজয়কে সাবধান করে বলল, আমাকে বাধা দিলে একেবারে খতম করে দেব। তোর এই বুলবুলিকে খোলা বাজারে বেচবো আমি। বিদেশি খদ্দের আছে আমার কাছে, যারা আমার কাছ থেকে মেয়ে কেনে। গোপনে ডক থেকে কন্টেনারে তাদের জন্য বিদেশে মেয়ে পাচার করি আমি। তোকে টাকা ধার দিয়েছিলাম তোর এই বুলবুলিকে দেখেই। মোটা দাম পাবো এই মেয়ের আমি। আমার নজর অনেক দিন থেকেই ছিল এর ওপর। আজ একে এখান থেকে নিয়েই আমি যাব। বলে ময়ূরীর প্রায় অচেতন দেহটাকে ঘাড়ে নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে চাইল ভৃগু, কিন্তু তখনই অজয় আর ভৃগুকে অবাক করে পাণ্ডের পথ আটকে দাঁড়ালেন দোলগোবিন্দ সাহা। তিনি সেই দেতো হাসিটা হেসেই বললেন, ফ্ল্যাটের দরজা খোলাই ছিল। এই গুন্ডামশাইকে ঢুকতে দেখেই বুঝেছি যে গণ্ডগোল হবে, তাই ক্লাইম্যাক্সকে নিজের নিয়ন্ত্রণে আনতে একেবারে তৈরি হয়েই এসেছি।
ভৃগু পাণ্ডে তার ঘাট থেকে ময়ূরীকে মেঝেতে ফেলে দিয়ে ছুরি বাগিয়ে দোলগোবিন্দ সাহাকে আক্রমণ করতে গেল, কিন্তু ভৃগু কিছু করার আগেই দোলগোবিন্দ তার দিকে রিভলভার তাক করে ফেলেছেন। দোলগোবিন্দ একটা মুখ দিয়ে একটা শীষ দিতে বেশ কয়েকজন সশস্ত্র লোকজন ফ্ল্যাটের মধ্যে ঢুকে পড়ে আগ্নেয়াস্ত্র তাক করে দাঁড়ালেন। তারা সকলেই সাদা পোশাকের গোয়েন্দা অফিসার। ভৃগু আর অজয় দুজনেই থমকে গেল। দোলগোবিন্দ রিভলভার উঁচেই বললেন, ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দা অফিসার দোলগোবিন্দ সাহার সঙ্গে চালাকি নয়। আসলে আমি এখানে ফিল্ডিং সাজিয়েছিলাম ভৃগু মস্তানের জন্যই। আজকাল পোর্ট অঞ্চলে একচেটিয়া কিডন্যাপিং আর মেয়ে পাচার চক্র চালাচ্ছে ভৃগু। ওর গ্যাংয়ে আমার একজন ইনফরমারকে ঢুকিয়ে দিয়েছিলাম ওকে হাতে নাতে ধরবো বলে। সেই আমাকে ভৃগু আর অজয়ের যোগ সাজাজের খবর দেয়। আসলে ভৃগুর নজর যে অজয়ের বউয়ের দিকে সেটাও সেই আমাকে জানায়। আর আজ এখানে ভৃগু যে অজয়ের অতিথি হয়ে আসতে চলেছে সেটা অজয় না জানলেও আমি জানতাম, আমার ইনফরমারের দৌলতে। টাকা উসুলের আছিলায় ভৃগু আজ একা এখানে আসবে মেয়ে তুলতে, সেই ইনফরমেশন ছিল আমার কাছে আগেই। তাই অজয়ের ফ্ল্যাটের উপর নজর রাখবো বলে আমি তারাপদ মণ্ডলের এই ফ্ল্যাট আজকের জন্য ধার নিয়েছি। আমার টিমও সাদা পোশাকে তৈরি ছিল, তাও যাতে পাখি না ফসকায় সেই জন্য আমি বারে বারে নানা ছেলেই ফ্ল্যাটে এসে নজর রেখে গেছি। তবে অজয় শুধু জুয়ারি নয়, সে আর তার বউ ঠক ব্ল্যাকমেলার, সেটা এই ফ্ল্যাটে নজর রাখতে এসে বুঝলাম। এরাই সেই দম্পতি যারা একাধিক পয়সাওয়ালা পুরুষ মানুষকে ফাঁসিয়ে তাদের অশ্লীল ছবি তুলে ব্ল্যাকমেল করে চলেছে। ভৃগু পাণ্ডেকে কবজা করতে এসে এই দুই ক্রিমিনালকেও ফাঁদে ফেলা গেল, সঙ্গে ফাও হিসেবে আর একজন যে কিনা খুনের উদ্দেশ্য নিয়ে এখানে এসে হাজির হয়েছে। একেবারে চাঁদের হাট এই ফ্ল্যাটে। আহা, বলিহারি সব গেস্ট। এবার এদের সবাইকে আমি সরকারি গেস্ট করে নিয়ে যাব। তারপর কার শাস্তি কতটা তা আদালতই নির্ধারণ করবে। দোলগোবিন্দ সাহা তার অফিসারদের নির্দেশ দিলেন সকলকে গ্রেপ্তার করতে। শ্রীমানের জ্ঞান ফিরে আসতে শুরু করেছিল। তাকেও গ্রেপ্তার করা হলো অজয় আর ভৃগুর সাথে। অফিসারদের মধ্যে একজন লেডি অফিসারও ছিলেন, তিনি ময়ূরীকে গ্রেপ্তার করে নিয়ে গেলেন। সকলকে ফ্ল্যাট বিল্ডিং থেকে নিচে নামিয়ে প্রিজন ভ্যানে তুলে প্রশান্ত মনে নিজের কর্মক্ষেত্রের দিকে সদল বলে যাত্রা শুরু করলেন অফিসার দোলগোবিন্দ সাহা। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।